জুলাই আগস্টে নির্বাচন চায় বিএনপি। আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। জুলাই ঘোষণা প্রকাশে অগ্রগতি নেই, অভিযোগ নাগরিক কমিটির। তরুণদের ভাষা না বুঝলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি হাসনাতের। 10 ট্রাক অস্ত্র মামলায় 17 বছর পর খালাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজার মেয়াদ কমল। পুরান ঢাকার আকাশে রং বেরঙের ঘুড়ি উৎসব, সাকরাইনে ছাদে ছাদে বর্ণিল আলোকসজ্জা। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতা এলে স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি। বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে বলেও জানান মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার রাতে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও আলোচনা নিয়ে পরদিন গুলশানে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। তুলে ধরা হয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের অবস্থান। বিএনপি বরাবরই বলে আসছে গণতন্ত্র রক্ষায় প্রয়োজন নির্বাচন। সংবাদ সম্মেলনে উঠে আসে সেই প্রতিধ্বনি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আগস্টেই নির্বাচন আয়োজন করা সম্ভব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন হলে জুলাই হত্যা সহ আওয়ামী সরকারের বিচার কাজ ব্যাহত হবে কিনা এমন প্রশ্ন বরাবরই উঠেছে। সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন মহাসচিবের কাছে। জবাবে বললেন, স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন, প্রচার কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের মধ্যে আলোচনা শেষে সিদ্ধান্ত। উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। এদিনও ভারতের সাথে সকল চুক্তি জনসম্মুখে উন্মোচন করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জুলাই ঘোষণাপত্র প্রকাশে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। এ সময় তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে দলগুলোর ভেতরে গণতন্ত্রের চর্চা থাকবে। সভায়
অন্য বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্র নির্বাচিত সরকারের বৈধতার ভিত্তি হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় ৭১ এবং ২৪-এর গণহত্যায় গণতদন্ত কমিশন গঠন করার দাবি জানানো হয়। ভারতের সাথে নত জননীতিতে তারা বিশ্বাসী ছিল। বাংলাদেশের মানুষ জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়টাতে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানের মধ্য দিয়ে দিল্লির আধিপত্যকে খারিজ করে দিয়েছে। অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো এই যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আমাদের ৭২-এর যে সংবিধান সেটা কিন্তু নির্বাচিত গণপরিষদ দিয়ে হয়নি। গণপরিষদ ছিল, কিন্তু স্বাধীন হওয়ার পরে কোনো নির্বাচন হয়নি গণপরিষদের। কিন্তু আমরা এখন চাই একটি গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা একটি সংবিধান প্রণয়ন করবেন। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যারা বলে আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ ও গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা জানান তিনি। আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল, সেখানে তাদের ইন্ধন ছিল। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো শুরু করেছে অন্তর্বর্তী সরকার। জামায়াত সেই খসড়া পর্যালোচনা করেছে, তবে বিএনপি বলছে পুরো সংবিধান বিলুপ্তির সুযোগ নেই। অন্যদিকে বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন সরকারকে প্রয়োজনে আরও সময় দেওয়া হবে, কিন্তু ঘোষণাপত্র প্রকাশের প্রশ্নে কোনো ছাড় নয়। বিস্তারিত জানাবেন বেলায়েত হোসেন। লাল সবুজের মানচিত্র জুড়ে এই যে ৫৬,০০০ বর্গমাইল, এই জনপদের মানুষ বরাবরই অধিকারের প্রশ্নে জীবন বিলিয়ে দিতে সদা প্রস্তুত, সদা জাগ্রত। কি ৫২, কি ৬৯, ৭১ কিংবা ৯০, কিন্তু তবুও তো আক্ষেপ, এত রক্ত, এত জীবনের বিনিময়ও কেন বাংলাদেশ ঘুরে দাঁড়ালো না আজও? আর তাই তো ২৪-এ এসেও নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে রাজপথে বিলীন হলো প্রায় ২,০০০ মানুষের জীবন। মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমেই সেই বন্দোবস্তের প্রতিচ্ছবি দেখতে চায় ছাত্র জনতা। ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশে তারা যে আলটিমেটাম দিয়েছে, তার অগ্রগতি কতদূর? সরকারের আশ্বাসে গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আলটিমেটাম অনুযায়ী সময় আছে আর মাত্র একদিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। প্রফেসর ইউনূস বারবার বলছেন যে সবাই মিলে যেটা অ্যাডপ্ট করবে, সবাই মিলে যেটার সাথে আছে সেখানে উনি আছেন। হ্যাঁ, উনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তো সেই জায়গাটায় সমস্ত পলিটিক্যাল পার্টি, আমাদের স্টুডেন্টরা, বড় বড় পার্টিগুলো এবং ছোট পার্টি সবাই মিলে যদি একটা জায়গায় ঐক্যমতে পৌঁছে, তো সেই জায়গায় আমরা সেই সাথে থাকার মধ্যে তো অন্যায় কিছু নাই। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া প্রস্তাবনাও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। জামায়াত বলছে সরকারের তরফ থেকে পাঠানো খসড়া নিয়ে আলোচনা করছেন তারা। আলোচনায় প্রস্তুত বিএনপিও, তবে পুরো সংবিধান কোনোভাবেই বাতিল চায় না দলটি। ঘোষণাপত্র তো ওদের ব্যাপারে, এটা ওরা কিসের ঘোষণাপত্র জানি না। তো ওদের বয়স তো আমাদেরও ছিল, আমরাও তো যখন তরুণ ছিলাম আমরাও একটা আন্দোলন করেছি, আন্দোলন করে একটা মিলিটারি ডিক্টেটরকে সরাইছি। কিন্তু তখন আমাদের এরকম ঘোষণাপত্র বা কিছু আগে নেই। আমরা যে একটা যুগান্তকারী পরিবর্তনগুলো ঘটিয়েছি, জিয়াউর রহমান সাহেব এবং আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, এই কনস্টিটিউশন রেখেই করছে, বাতিল করতে হয় নাই। তো গভর্নমেন্ট একটা ড্রাফট করছে, আমি জানি ওরা আমাদের মতামত চাচ্ছে অফিসিয়ালি। তো সে কারণে আমি মনে করি যে আমরা একটু এবং আমরা আলোচনা করে ঠিক করবো বলেছি।
সরকারের চেষ্টাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলছে আরও সময়ের প্রয়োজন হলেও আলোচনার মাধ্যমে সমাধানে আসবেন তারা, তবে কোনোভাবেই ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে আসার সুযোগ নেই। আমরা এটাতেই দৃঢ়ভাবে অবস্থান করছি যে আমাদের একটি দালিলিক প্রমাণ প্রয়োজন এবং সেটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যত্যয় ঘটবে না। সকল অংশীজনও যেহেতু এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে এবং সেখানে যদি সরকার আরও কিছু সময় চায় তখন আমরা সেটা নিয়ে ভাববো। রাষ্ট্রচিন্তক অধ্যাপক সলিমুল্লাহ খানের মতে ৭১ কেন ব্যর্থ হয়েছিল তার জন্যই প্রয়োজন ২৪-এর ঘোষণাপত্র। তিনি বলছেন ২৪-এর এই অভ্যুত্থানে ঠিক কি কি কারণে মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে তার পুরো তালিকাটাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। দেশকে ক্রমশ বিপজ্জনক করে তোলা হয়েছে। আপনি যদি এত বড় জিনিসটাকে বোঝেন তাহলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা বুঝবেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা কি, যে কি কারণে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে এত প্রাণদান করার পরেও আমরা দেশকে প্রকৃত প্রস্তাবে একটা স্বাধীন দেশে রূপান্তরিত করতে পারলাম না, কি কি কারণে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে তার যে একটা তালিকা, এটাই হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। তিনি বলছেন অচিরেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে সম্ভাবনা তৈরি হয়েছে, ২৪ ব্যর্থ হলে তার জন্য আবার কতকাল ধরে অপেক্ষা করতে হবে, হয়তো সেই অনিশ্চয়তাকেই সঙ্গী করতে হবে প্রজন্মের পর প্রজন্মকে। বেলায়েত হুসাইন, এখন, ঢাকা। চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের আরেক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। এই রায়ের পর বিএনপি নেতা বাবরের কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এদিকে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ ৫ আসামি সাজার মেয়াদ কমেছে। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। প্রায় ২ দশক পরে চট্টগ্রামে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের আরেক মামলার রায় ঘোষণা হলো উচ্চ আদালত থেকে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর হওয়ায় অস্ত্র আইনে করা আলোচিত এই মামলা থেকেও খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই সঙ্গে খালাস পেয়েছেন এই মামলার আসামি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ও প্রয়াত আমির মতিউর রহমান নিজামী সহ ৬ জন। তবে বিভিন্ন মেয়াদে সাজা কমে দণ্ড বহাল রয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ ৫ জনের। এর মধ্যে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে। বিচারপতি মোস্তফা জামান ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে বাবরের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তোলা ২টি অভিযোগকেই ভিত্তিহীন মনে করেছেন আদালত। এই দুটোর ব্যাপারে আদালতের ফাইন্ডিং হলো যে ৫ জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই ৫ জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না। এই ঘটনায় করা অস্ত্র চোরাচালানের মামলায়ও গেল মাসের মাঝামাঝিতে উচ্চ আদালত থেকে খালাস পান বাবর। ওই মামলাটিতে বিচারিক আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছিল। আইনজীবী জানান, অপর মামলা থেকেও খালাস পাওয়ায় বিএনপির এই নেতার মুক্তি পেতে আর বাধা নেই। এই ৭৮ দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনার পরে আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। পরবর্তীতে 111 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। শুরু হয় বিচার। ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে। তখন অভিযুক্ত করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। এসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর জন্য চোরাচালান করা হয়েছিল এমন আলোচনায় সে সময় তিক্ততাও বেড়েছিল তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন সরকার ও ভারত সরকারের মধ্যে। আজহার লিমন, এখন, ঢাকা। জমজমাট আয়োজনে পুরান ঢাকায় উদযাপিত হচ্ছে সাকরাইন উৎসব। বিকেল থেকেই পুরান ঢাকার আকাশে রং বেরঙের ঘুড়ি
সাকরাইন ঘিরে শাঁখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গ্যান্ডারিয়া ও এর আশেপাশের এলাকাগুলোর বাসার ছাদে সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও লাইটিং করে সাজানো হয়েছে। এই মুহূর্তে পুরান ঢাকার শাঁখারীবাজার থেকে সাকরাইন উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহরিন অ্যানি। অ্যানি, সাকরাইন উৎসবে রয়েছেন আপনি, সেখানে আয়োজন সম্পর্কে বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন, এবং বাসার ছাদ থেকে কিংবা খোলা মাঠে যারা আয়োজন করছে তাদের আসলে কি বক্তব্য একটু জানাবেন আমাদেরকে বিস্তারিত। বিকেলের থেকে সন্ধ্যার পরপর কিন্তু এই পুরান ঢাকার যে বাসার যে ছাদগুলো রয়েছে সেই বাসার ছাদগুলো কিন্তু পুরোপুরি আসলে আলোকসজ্জায় পূর্ণ বলা চলে। আপনাকে যদি আমি আমার পেছনে একটু দেখায় যে এখানে কিন্তু প্রতিটি বাসার ছাদেই আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে লেজার শো সেটি কিন্তু চলমান আছে, এবং প্রতিটি বাসার ছাদেই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। ডিজে পার্টিও হচ্ছে কিছু কিছু ছাদে। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি শাঁখারীবাজার এলাকায়, এই এলাকার কিন্তু বলা চলে যে প্রায় প্রতিটি বাসার ছাদেই এই সাকরাইন উপলক্ষে নেওয়া হচ্ছে নানা ধরনের আয়োজন, এবং আতশবাজির যে প্রদর্শনী সেটিও কিন্তু কিছুক্ষণ আগে ছিল, তবে আজান দেওয়ার কারণে কিন্তু কিছুটা বিরতিতে চলে গিয়েছে আসলে যারা এই সাকরাইন আয়োজন করেছে। এবং আপনাকে একটু বলে রাখি যে এই উৎসবটি কিন্তু বলা চলে যে পুরান ঢাকার 200 বছরের পুরান ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছরই পৌষের শেষ দিনে কিন্তু পুরান ঢাকাবাসী এই সাকরাইনের আয়োজন করে। এবং শুধু এই সাকরাইনের আয়োজনে শুধু যে এই লাইটিং, আলোকসজ্জা, পাশাপাশি কিন্তু পিঠা পার্বণেরও আয়োজন থাকে প্রতি বছর। তবে এবছর যারা আসলে আয়োজন করেছে তারা বলছে যে প্রতি বছরের মতো এবছর কিন্তু সাকরাইনের উৎসবের যে আমেজ সেটি কিন্তু অনেকটা আসলে ঘাটতি তারা আছে বলে জানিয়েছে। কেননা এই শাঁখারীবাজার এলাকার পাশাপাশি প্রতি বছরই তাঁতীবাজার, সূত্রাপুর, গ্যান্ডারিয়া, লালবাগেও কিন্তু এই সাকরাইন উৎসব পালন করা হয়। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য কিন্তু এবছর কিছু কিছু এলাকায় সাকরাইন উৎসব পালনে কিছুটা আসলে ঘাটতি বা টান পড়েছে বলে জানিয়েছে এখানে আসলে যারা এই সাকরাইন উদযাপন করছে। আর এছাড়া যদি বিকেলের কথা বলি, যে সাকরাইনের মূল আনুষ্ঠানিকতা শুরুই হয় কিন্তু ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে। তো সেই জায়গা থেকে বিকেল থেকে ঘুড়ি উৎসবের পরপরই কিন্তু সন্ধ্যার পরপরই এই পুরান ঢাকার আকাশে কিন্তু আসলে আলোক ঝলমল হয়ে ওঠে, এবং পাশাপাশি আতশবাজির যে প্রদর্শনী সেটি কিন্তু সকলেরই নজর কেড়েছে। এর পাশাপাশি কিন্তু এখানে যারা আসলে অনেকে এসেছেন যারা এবারই প্রথমবার এই সাকরাইন উৎসব উদযাপন করতে এসেছে পরিবার পরিজন নিয়ে, তো এই সাকরাইন উৎসব তার সক্রিয়তা ধরে রাখবে এবং আরও ভবিষ্যতে বছরের পর বছর আরও বড় পরিসরে পালিত হবে এমন প্রত্যাশা জানিয়েছে এই পুরান ঢাকাবাসী। মিমি, ছিল আমার কাছে সাকরাইন উৎসবের সবশেষ। পূর্বাচলে অনিয়ম করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। এ নিয়ে পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে শেখ পরিবারের বিরুদ্ধে 6টি মামলা হলো, যেখানে তথ্য গোপন এবং ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার আসামি করা হয় শেখ হাসিনা, রেহানা, পুতুল, টিউলিপ সহ 86 জনকে। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। ঢাকা শহরের রাজুকের আয়তাধীন এলাকায় কারো বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকলে নতুন শহর পূর্বাচলে প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। ঢাকায় বাড়ি ফ্ল্যাট থাকার পরও হলফনামায় তা গোপন করে পূর্বাচলে নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা ও তার ছেলে মেয়ের নামে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ায় রোববার শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সোমবার তথ্য গোপন করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানা ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে পৃথক 3টি মামলা করে দুদক। মামলাগুলোতে শেখ রেহানার আরেক মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়। বিধি না মেনে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ায় এবার শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। 2টি মামলায় গৃহায়ন ও রাজুকের কর্মকর্তা সহ মোট 24 জনকে আসামি করা হয়। মামলাগুলোর বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক। জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান
এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। গত 3 দিনে করা মোট 6টি মামলায় শেখ পরিবার ও সহায়তাকারী সরকারি আমলা মিলে 86 জনকে অভিযুক্ত করা হয়। বাইজিদ সাদ, এখন, ঢাকা। পরিবহন খাত থেকে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। 2009 সালের পর জোর করে পরিবহন সমিতির নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুরো পরিবহন খাতকেই ব্যবহার করেছেন রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে। এছাড়া অবৈধভাবে দেশে বিদেশে করেছেন অঢেল সম্পত্তি। ওমর ফারুকের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। সড়কে বাস চলবে কিন্তু চাঁদা দিতে হবে না, এমন বাস্তবতা কল্পনারও অতীত পরিবহন সংশ্লিষ্টদের কাছে। প্রতিদিন রাস্তায় চলতে গড়ে 1200 থেকে 1500 টাকা গুনতে হতো রাজধানীতে চলাচলকারী প্রতিটি আন্তজেলা যাত্রীবাহী বাসকে। আর রুট পারমিট পেতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া পরিণত হয়েছিল অলিখিত নিয়মে। পরিবহন খাতের সাথে সংশ্লিষ্টদের দাবি, রাজধানীর বিভিন্ন টার্মিনাল ব্যবহারকারী আন্তজেলা বাসগুলো থেকে প্রতিদিন আদায় করা হতো 2.5 থেকে 3 কোটি টাকার চাঁদা। বছরের হিসেবে যা দাঁড়ায় প্রায় 1000 কোটি টাকা। চাঁদার ভাগ যেত পরিবহন খাতের শীর্ষ নেতা শাহজাহান খান, খন্দকার এনায়েতুল্লাহ ও মশিউর রহমান রাঙার পকেটে। প্রতিদিন চাঁদা ওঠানোর জন্য নির্ধারিত লোকও ছিল তাদের। আবুল কালাম টার্মিনাল মালিক সমিতিতে বিগত দিনে যে অত্যাচার মালিকদের উপর করছে, অনেকে ব্যবসা বাণিজ্য ছাইরা গুটায় চলে গেছে। চাঁদাবাজির বলয়কেও ভাঙতে চাইলে নির্যাতনের খড়গ নেমে আসতো তাদের উপর। কোনো কারণে চাঁদার টাকা দিতে ব্যর্থ হলে মিলত না রেহাই। অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন অভিযুক্ত ব্যক্তিদের। ক্ষমতা বলে যেমনে খুশি সেমনে চালাইছে, যখন যে চাঁদা চাইছে সেই চাঁদাই দিতে বাধ্য হয়েছে মালিকরা। রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনাল ঘুরে জানা যায়, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং খন্দকার এনায়েতুল্লাহর ছত্রছায়ায় চাঁদাবাজিতে একক আধিপত্য বিস্তার করেছিল আবুল কালাম নামে এক পরিবহন শ্রমিক নেতা, যার কাছে বাস মালিকেরা ছিল জিম্মি। যাদের নেতৃত্বে মালিকরা পুরো জিম্মি ছিল, মালিকদের কোনো কথা বলার সুযোগ ছিল না। বিভিন্ন অসহযোগ আন্দোলন, হরতাল, অবরোধে মালিকদেরকে জোর করে মালিকদের গাড়ি রাস্তায় নামিয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে, হরতাল অবরোধে খন্দকার এনায়েতুল্লাহ সহ সংশ্লিষ্ট নেতারা রাস্তায় গাড়ি নামাতে বাধ্য করতেন পরিবহন মালিকদের। সরকার বিরোধীদের উপর দায় চাপাতে গাড়ি ভাঙচুর ও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। এমনকি গাড়ি পুড়িয়ে দিলেও ক্ষতিপূরণ দেওয়া হতো না ক্ষতিগ্রস্তদের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, চাঁদাবাজদের জন্য যাত্রীদের গুনতে হতো অতিরিক্ত ভাড়া। যাত্রী সেবার মান ছিল নিম্নমুখী। শ্রমিকদেরকে রাস্তায় দাঁড় করিয়ে সড়কপথ অবরোধ করা হতো। আবার কখনো কখনো রাজনৈতিক কর্মসূচিতে তারা বাস বন্ধ করে দিতেন। আবার কখনো কখনো বিরোধী দল হরতাল দিলে ওই দিন জোরপূর্বক যানবাহন চালানোর মতো ঘোষণা দিতেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়কে চাঁদাবাজি বন্ধে কাঠামোগত সংস্কারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে ক্যাশলেস পদ্ধতিতে সেবা চালু করা জরুরি, যেখানে থাকবে না নগদ লেনদেন। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। 5 আগস্টের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে পরিবহন খাতকে অসৎ নেতৃত্ব থেকে মুক্ত করার আহ্বান সাধারণ যাত্রীদের। ওমর ফারুক, এখন, ঢাকা। জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল কবির মল্লিক। সকালে এই সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে, সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব। আমরা চেষ্টা অব্যাহত রয়েছি। আমি আগেও বলেছি, কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন আর কোনো উত্তেজনা নেই। বিএসএফ বেড়া নির্মাণ করা থেকে বিরত রয়েছে, পরিস্থিতি স্থিতিশীল। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের মিটিংয়ে অসম সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি, যেইগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। এইচএমপি ভাইরাস ঠেকাতে স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। জ্বর, সর্দি সহ অন্যান্য উপসর্গ রয়েছে কিনা তা খতিয়ে দেয়া হচ্ছে ছাড়পত্র ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কারণে স্বস্তিতে রয়েছেন যাতায়াতকারীরা। তবে পণ্য আনা নেয়া করা চালক ও সহকারীদের আওতায় না আনা শঙ্কিত স্থানীয়রা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এইচএমপি ভাইরাস নিয়ে 7 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী দেশের সব বন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিমানবন্দরের পর এবার আখাউড়া, বেনাপোল, হিলি সহ দেশের অন্যান্য স্থলবন্দরেও সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্দরের ইমিগ্রেশনের পাশে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল টিম। ভারত ফেরত প্রত্যেক যাত্রীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে, এইচএমপি ভাইরাসের প্রাথমিক উপসর্গগুলো কোনো যাত্রীর মাঝে দেখা গেলে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। আগে করোনা ভাইরাস একটা আতঙ্ক ছড়াইছে, এখানেও একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। সবাইকে সচেতন করতেছে, তো আমরা সবাই সচেতন হব এই বিষয়ে। এখানে যারা আসে ভারত থেকে, ওদের মানে স্বাস্থ্য পরীক্ষা হিসাবে আমরা এখানের মধ্যে ওই তাপমাত্রা দেখি ওদের কোনো এইচএমপি ভাইরাস ওদের মধ্যে আছে কিনা আমরা দেখি, পরীক্ষা করি। আমরা মূলত সব যাত্রীদেরকে এই ব্যবস্থার আওতায় নিয়ে আসবো। তো সেখানে আমরা কথা বলতেছি, ওই ট্রাক ড্রাইভার যারা আসছে এবং যাচ্ছে তাদেরকে এই আওতায় নিয়ে আসবো। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বসানো হয়েছে মেডিকেল টিম ও স্ক্যানার মেশিন। স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজ করারও পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা করা সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধি এগুলো যাতে যাত্রীরা মেনে চলে সেই পদক্ষেপ নিয়েছি। ভারতগামী যাত্রীদের আমরা টেম্পারেচার দেখতেছি, সর্দি কাশি আছে কিনা এটা দেখতেছি, অ্যাজমার সমস্যা আছে কিনা সেটা দেখতেছি, সিওপিডির সমস্যা আছে কিনা এটা দেখছি, আরো যে লক্ষণগুলো আছে সেগুলো খেয়াল করতেছি। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগও সংক্রমণ রোধে ব্যবস্থা নিয়েছে। সুরক্ষা নিশ্চিতে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ইমিগ্রেশন কার্যক্রম করা হচ্ছে। ভোমরা ও সোনা মসজিদ বন্দরে মেডিকেল টিম কাজ করছে। জেনিসিয়া বর্ণা, এখন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 7 দিনেও নেভেনি 3 এলাকার আগুন। বুধবার পর্যন্ত দমকা হাওয়ার পূর্বাভাস থাকায় যে কোনো সময়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে এলএ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। দ্বিতীয় বৃহৎ প্যালিসেডসে 14% এবং চতুর্থ অবস্থানে থাকা ইটন দাবানলে 33% নিয়ন্ত্রণে এলেও ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ প্রান্ত দিয়ে আসা মৌসুমি বাতাস আতঙ্কে ফেলেছে স্থানীয়দের। এখনও অধিকাংশ শহরে জারি রয়েছে লাল পতাকা সতর্কতা। স্থানীয় সময় সোমবার রাত পর্যন্ত দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 24 জনে। প্যালিসেডস আর ইটনে নিখোঁজ আরও 23 জন। আগুন নেভাতে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এর মধ্যেই শিগগিরই ফের তীব্র বাতাস বইতে শুরু করবে বলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। আরও বড় দাবানলের শঙ্কায় ক্ষয়ক্ষতির নিয়ন্ত্রণে পূর্ব প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এদিকে দুর্যোগের সুযোগে দাবানল কবলিত অঞ্চলে লুটপাটের জন্য গতকাল 9 জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এছাড়া অগ্নিসংযোগের দায়ে আরও একজনকে আটক করেছে পুলিশ। যুদ্ধ 16তম মাসে গড়ানোর পর অবশেষে অস্ত্রবিরতি কার্যকরের আশা জোরালো অবরুদ্ধ গাজা উপত্যকায়। চুক্তিপত্রের ড্রাফট পাঠানো হয়েছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দলের কাছে। কাতারের পররাষ্ট্র আরও জানায়, অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নে যে বাধা ছিল সোমবারের আলোচনার পর তার 90% নিষ্পত্তি হয়েছে। এর আগে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, দীর্ঘ চেষ্টার পর ফল ধরা দেওয়ার পথে। চুক্তি সম্পূর্ণ গুরুত্বের সঙ্গে কাজ করছে তার প্রশাসন। অস্ত্রবিরতির আলোচনা অনেকটা এগিয়েছে নিশ্চিত করে ইসরায়েল বলছে, কয়েকদিন বা এমনকি কয়েক ঘন্টার মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হতে পারে। যুদ্ধরত দুই পক্ষ চুক্তিবদ্ধ হলে প্রাথমিকভাবে 42 দিনের অস্ত্রবিরতি কার্যকর হতে পারে। সেক্ষেত্রে হামাস 33 জিম্মিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপের যুদ্ধে ইতি টানার সম্ভাবনা রয়েছে।
সমসাময়িক বিভিন্ন বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাব সেখানে। অনেকগুলো ফর্মালি আমরা বলিনি কারোর সাথে, কিন্তু ইনফর্মালি আমরা অনেকগুলো গ্রুপের সাথে কথা বলেছি, যেমন টিচার্স সংগঠনগুলোর সাথে কথা বলেছি, বিএনপির কাছে, জামাতের কাছে, তারপর হচ্ছে গণসংহতি, গণ অধিকার, বিশেষ করে গণসংহতির থ্রুতে আমরা গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এরকম কয়েকটি পক্ষের কাছে পৌঁছেছি। এবং এটা গত 3-4 দিন আগে ওনাদের কাছে পৌঁছানো হয়েছিল। ওনাদের মন্তব্য পেয়েছি, কিন্তু ওনাদের মন্তব্যের জায়গাটা যদি সংশ্লেষণ করা হয় সেটা হচ্ছে এই জায়গায় যে ওনারা ঘোষণাপত্রটি অধিকাংশ ক্লজেই ওনারা একমত, কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে। এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন। ফলত আমরা মনে করি একটা সর্বদলীয় একটি বৈঠকের ভিতর দিয়ে এটা হইলে এবং ছাত্ররা যদি সম্মতি দেয় এবং ঐক্যবদ্ধভাবে এটা যদি করা যায় তাহলে এটা জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং এই ঘোষণাপত্রটি মনে করি ফলপ্রসূ হবে। দ্বিমত তো বেসিক্যালি দ্বিমতের ইস্যুগুলো তো তারা এখনো তাদের এক্সপার্টদের সাথে কথা বলছেন যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারবো। আমার নাম অমিতেশ পাল, দৈনিক সংবাদ পত্রিকার চাকরি। আচ্ছা, জাতীয় পার্টি গত আপনার প্রজাতার সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, তো তাদেরকে আপনারা তাদের সঙ্গে কথা বলেছেন কিনা? পাশাপাশি কোনো বাম রাজনৈতিক দলগুলো আছে সেগুলো তার সঙ্গে আপনাদের কথা হয়েছে কিনা? গত তিনটি নির্বাচনে বলতে 18 সালে ইলেকশনে তারপরেও একটি বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল এবং প্রতারিত হয়েছে। তো কিন্তু আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না। আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে, বামপন্থী সংগঠনগুলো আছে অনেক, কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে। ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে বা আরও বামপন্থী যারা সংগঠন আছে, বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে, সবার সাথেই কথা হবে। যারা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি, গণ অভ্যুত্থানের পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে, তাদের সবার সাথেই কথা বলার আমরা চেষ্টা করব। সবার সাথে তো আসলে ফিজিক্যালি এবং সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না, রিপ্রেজেন্টেশনটা যাতে সবার থাকে এটা আমরা নিশ্চিত করব। আমি একটু সংযুক্ত করে বলি, যেমন কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি এটা হচ্ছে প্রাচীন একটা মানে বাম সেই দলটা আপনাদের কথা বলছি। বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল তো আছে, ঠিক আছে, এটা তো তর্কের বিষয় না। বিষয় হচ্ছে আপনার তাদের সাথে তো আমি বললাম তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এই ভিত্তিতে তাদের সাথে কথা হবে। আর কথা হয়নি, কথা হবে। আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেল আছি। প্রশ্নের আগেও করেছিলাম, আপনি উত্তর দিয়েছিলেন, তারপরে শুধু আজকে প্রাসঙ্গিক এই বিষয়গুলো। জুলাই যে ঘোষণাপত্রটি আপনি বলছেন, এটা আসলে সরকার ফেসিলিটেট করছে বলে জানি। ঘোষণাটা কোন ব্যানারে আসবে, মানে এটা কি শিক্ষার্থীরা বা কোনো দলীয়, এর আগেও ক্লিয়ার করেছিলেন, যদি এক লাইনে একটু ক্লিয়ার। বিষয়টা হচ্ছে যে we want to recreate the whole 3rd August or হচ্ছে 5th August। আমরা যদি চাই যে 3rd August-এ 5th August-এ আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনিও উপস্থিত থাকার সম্ভাবনা আছে। এটা মূলত 5 আগস্টে যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি, 5 আগস্টে যদি আমরা থাকতাম, ওখানে যদি আমরা বিকালে ঘোষণাপত্র দিতাম,
বা এর 2 দিন পরে দিতাম, যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। ফলত ওখানে ছাত্রদের নেতৃত্ব থাকবে, কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার, ওনারাও থাকতে পারে। জি, ঘোষণাপত্র নিয়ে বিএনপি শুরু থেকেই ছিল, এখন অনেক জায়গায় আলোচনায় বিএনপির পক্ষ থেকে আপনাদের কি বলা হয়েছে? আপনারা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, ওনার বক্তব্য দেখেছেন। ওনার বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি ইতিবাচক আছেন। আমরা তো প্রক্লেমেশন নিয়ে কথা বলছি। এনি আদার আমরা আর 2টা কোশ্চেন নিব। এটা আমরা জানি বিএনপি, আপনি মূল কোশ্চেনে আসেন। সুনির্দিষ্টভাবে যদি বলেন যে এই যে আপনার এই ঘোষণাপত্রের ব্যাপারে বিএনপি কার সঙ্গে কথা হয়েছে, তিনি কোনো কিছু সুনির্দিষ্টভাবে বলেছেন যে আপনি বলেন যে ঐক্যমত আলোচনা করতে পারেন, বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়েছে? আপনি প্রথম আলোর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস ব্রিফিং, যেটা বিএনপির প্রেস ব্রিফিং, সেটা দেখলে আপনি স্পষ্ট হবেন। সময় তো নেওয়াটা যৌক্তিক, ওনারা সময় নিতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি যে ওনারা সময় নিন, সেটা সমস্যা না, কিন্তু 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার একটি বিষয়ে এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ওনাদের পর্যালোচনা যেরকমভাবে, এটা একটা সীমিত কয়েকটা বাক্য, অ্যাট দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। ফলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে। ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে, ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি, আমরা কালকে তো দিতে পারছি না। আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়া দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার আছে, কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বলেন। কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াতে চাচ্ছি এবং কতটুকু কাটছাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে। আমরা মনে করি যে এটা হয়ে যাবে, এটা সম্ভব হবে। পরশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে, এটার ভিতরে কি আছে, কবে এটা ঘোষণা হবে। লাস্ট কোশ্চেন। কালকে সংস্কার কমিশনের 4টা সংস্কার কমিশন আসবেন, এসে চিফ অ্যাডভাইজারের কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন, আমাদের মাহফুজ আলম মুনিও থাকবেন, ওনাদের কাছে এইটা হ্যান্ড ওভার করবেন। করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কি ফাইন্ডিংস আছে, কি কি বিষয় আছে, বিশদ বর্ণনা থাকবে। থাকার পরে যেটা হবে যে 1:30টা পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি এই মিটিংটা হবে। হওয়ার পরে লাঞ্চের পরেই আমাদের এখানে কয়েকজন অ্যাডভাইজার আসবেন, আমরা এখনও জানি না কারা আসবেন, এসে আপনাদেরকে পুরো জিনিসটা ব্রিফ করবেন। এটা 3টার সময় আমরা এখানে প্রেস কনফারেন্স দেখেছি কালকে। থ্যাংক ইউ। কমিশনের রিপোর্ট অ্যাটলিস্ট আপনি সামারিগুলো আপনারা পাবেন। হ্যাঁ, আমরা ফুলটা অবশ্যই যখন ডিসকাশন হবে যেটা পলিটিক্যাল পার্টির সাথে, সেটা ওইটা পলিটিক্যাল পার্টির সাথে হবে, বাট আপনার কি পয়েন্টগুলো সেগুলো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। সরাসরি যুক্ত হয়েছিলাম প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংয়ে। শেষ করছি শান্তবাজার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।